হ্যালো স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি নরেন স্যার, নরেন্দ্রনাথ কুণ্ডু। এখন আমরা আলোচনা করব পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় তড়িৎ ক্ষেত্রকে নিয়ে। তো এই চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত তো আমরা পাবোই ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণীর বইটাতে। তবে আমার এই আজকের ক্লাস তোমাদের কিন্তু বিষয়বস্তুকে বোঝার ক্ষেত্রে কিন্তু আরও সুবিধাজনক জায়গায় পৌঁছে দেবে। মূলত আজকে যে বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব সেগুলি হলো দুটি আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল এবং কুলম্বের সূত্র, বিভিন্ন মাধ্যমে কুলম্বের সূত্র, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং এর একক এবং মাত্রা, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, বহু সংখ্যক আধানের মধ্যে বল বা উপরিপাতের নীতি এবং নিরবিচ্ছিন্ন আধান বন্টন। আজকে আমরা তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টার ছায়া পদার্থবিদ্যা ক্লাস 12 ফিজিক্স বইয়ের এটা আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তড়িৎ ক্ষেত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব বা ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র এই চ্যাপ্টারটা শুরুই হচ্ছে একজন বিখ্যাত বিজ্ঞানীর বিখ্যাত সূত্র দিয়ে। কি সেই সূত্র? না, কুলম্বের সূত্র। আমরা চলে আসবো সেই সূত্রতে। তো দেখো, দুটি আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল এবং কুলম্বের সূত্র, অর্থাৎ কুলম্বের সূত্রটাই তৈরি হয়েছে কাদের নিয়ে? না, দুটি আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলকে নিয়েই তৈরি হয়েছে। কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই সূত্র পেছনে, এই সূত্রটা দাঁড়িয়ে আছে কয়েকটা শর্তের উপর ভিত্তি করে। যদি সেই শর্তগুলো ফুলফিল হয় তবেই কিন্তু সেক্ষেত্রে এই সূত্রটা কিন্তু কি প্রযোজ্য। কি সেই শর্ত? আমরা সেগুলো দেখে নেব। তোমাদের ছায়া প্রকাশনী ছায়া পদার্থবিদ্যা ক্লাস 12 বইতে এই শর্তগুলো প্রথমেই দেখবে দেওয়া আছে। আমি সেই শর্তগুলো বলছি। আহিত বস্তুগুলিকে বিন্দু আকারের হতে হবে, মানে আধানগুলোকে বিন্দু আধান হতে হবে। যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল আমরা বার করতে চলেছি, বা যে দুটো আকর্ষণ বা বিকর্ষণ বলের মধ্যে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে চলেছি, সেই আধান দুটোকে কিন্তু বিন্দু আধান বা পয়েন্ট চার্জ হতে হবে, বা সেই আধান দুটো যে বস্তুর মধ্যে আছে সেই বস্তুগুলোকে কিন্তু কি করতে হবে? না, বিন্দু হতে হবে, অর্থাৎ বস্তুগুলিকে বিন্দু আকৃতি হতে হবে। 2 নম্বর পয়েন্ট, আহিত বস্তুগুলির বিস্তৃত আকারে হলে, মানে কি অনেক বড় আকারে যদি হয় আহিত বস্তুগুলো, তখন তাদের পারস্পরিক দূরত্ব আকারের তুলনায় বেশি হতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে তাদের যে আকার, সেই আকারের তুলনায়, আকার বলতে এখানে কি তাদের ডায়ামিটার বা তাদের রেডিয়াসকে বোঝানো হচ্ছে, তাদের যে আকার সেই আকারের তুলনায় এই যে তাদের মধ্যে যে পারস্পরিক সরলরৈখিক দূরত্ব, এই সরলরৈখিক দূরত্বটাকে কি হতে হবে? না, বড় হতে হবে। এটা কিন্তু মাস্ট। দেখা গেল আকার অনেক বড়, তাদের মধ্যে দূরত্বটা খুব ছোট, সেক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র আমরা কিন্তু কি অ্যাপ্লাই করতে পারবো না। অ্যান্ড 3 নম্বর অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আধানগুলির পারস্পরিক দূরত্ব, নিউক্লিয় দূরত্ব, দ্যাট মিনস 10⁻⁻15 মিটার অপেক্ষা কম হলেও চলবে না। বুঝছি, দুটো বিস্তৃত বা বড় আকারের বস্তুর মধ্যে দূরত্বটা অনেক বেশি হতে হবে তাদের আকারের তুলনায়। আবার দুটো বিন্দু আধানের বস্তু বা বিন্দু আধান বা দুটো আহিত বস্তু যাদের আকারগুলো খুব ক্ষুদ্র, তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব আবার খুব কম হলেও চলবে না। কত কম হলে চলবে না? 10⁻⁻15 মিটারের থেকে কি কম হলে কিন্তু চলবে না। তোমাকে সেই দুই আধানের মধ্যবর্তী দূরত্ব বা সেই দুই আধানে আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্বকে 10⁻⁻15 মিটারের থেকে কি হতে হবে? না, বেশি হতে হবে। এই 3টে শর্ত মেনেই কিন্তু কুলম্বের সূত্র কিন্তু কি প্রতিষ্ঠিত হয়েছে। এই 3টে শর্তের যদি কোনোটা ভায়োলেট করে, কোনোটা যদি ফলো না করে, তাহলে কিন্তু সেখানে আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। চলে আসবো আমরা কুলম্বের সূত্রে। তো কুলম্বের সূত্র কি বলছে? বলছে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমাদের ছায়া প্রকাশনী বইতে সূত্রটা খুব সুন্দর করে আছে, তোমরা ওখান থেকে দেখবে অবশ্যই। কি বলছে? দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একটু এক্সপ্লেন করা যাক জিনিসটা কিরকম। ধরো একটা আধান, ধরো এটা একটা বিন্দু আধান, ধরো Q1 আধান। আরেকটা আধান ধরো এটা হচ্ছে কত? না, Q2 আধান, এটাও কিন্তু পয়েন্ট চার্জ বা কি বিন্দু আধান।
এদের মধ্যে পারস্পরিক সরলরৈখিক দূরত্ব কত? এদের মধ্যে পারস্পরিক সরলরৈখিক দূরত্ব ধরো r, অর্থাৎ স্ট্রেট লাইন ডিস্টেন্স বিটুইন দেম, অর্থাৎ তাদের মধ্যে সরলরৈখিক দূরত্ব r হয়েছে। তাহলে কি বলছে, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল F, যদি আকর্ষণ বা বিকর্ষণ বল হয়, বলছে এফটা কি বলছে, আকর্ষণ ও বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। আধান দুটো কত কত, Q1 ইন্টু Q2, এদের গুণফলের সমানুপাতিক 1 নম্বর। আর 2 নম্বর কি না, 2 নম্বর হলো এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে তাদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব কত, 8। তাহলে বলটা এফটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই কত, r স্কয়ার। তাহলে বোঝাতে পারলাম দুটি বিন্দু আধান কোন কোন কোন, Q1 এবং Q2, এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, যেটাকে আমরা কুলম্বস ফোর্স বলছি বা কুলম্বিয়ান বল বলছি, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটা ওই আধান দুটোর গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 Q2 মাল্টিপ্লিকেশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এবং উহাদের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক, মানে 1 বাই r স্কয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু। তোমরা জানো এই দুটোকে যদি আমি কম্বাইন করি তাহলে আমরা কি পাবো, এই দুটোকে কম্বাইন করলে আমরা পেয়ে যাব F ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 Q2 বাই কত, r স্কয়ার। আমরা প্রত্যেকে খুব ভালো করেই জানি প্রপোর্শনাল সাইন তুললে কি আছে, একটা কনস্ট্যান্ট আছে। তাহলে F ইকুয়াল টু K Q1 Q2 বাই কত, r স্কয়ার। এই কেটা কি, এই কেটা অবশ্যই, কেটা কি না, কেটা অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এই কেটা অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক। ওকে, এই সমানুপাতিক ধ্রুবকটাকে যেহেতু স্থির তড়িৎ ক্ষেত্রে, আমরা স্থির তড়িৎ ক্ষেত্রকে নিয়ে আলোচনা করছি, সেই জন্য এই সমানুপাতিক ধ্রুবকটাকে বিশেষ নাম দেওয়া হয়। কি নাম দেওয়া হয়, স্থির তড়িৎ ধ্রুবক। এটাকে কি নাম দেওয়া হয়, স্থির তড়িৎ ধ্রুবক বা ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট। ওকে, তাহলে F ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 Q2, F ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার, তাহলে F ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r স্কয়ার, और F ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 বাই কত, r স্কয়ার। তাহলে এই কেটাকে আমরা কি বলছি, সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বিশেষ নাম দিচ্ছি কি না, স্থির তড়িৎ ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটার মান দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কে এর মান কার কার উপর নির্ভর করে না, একক পদ্ধতির উপর নির্ভর করে। একক পদ্ধতি, একক পদ্ধতির উপর নির্ভর করে। আর 2 নম্বর কি না, মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের প্রকৃতি, এই দুটোর উপর কিন্তু কি নির্ভর করে। একটা হচ্ছে একক পদ্ধতি, আর 2 নম্বর হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর কিন্তু কি নির্ভর করছে। অর্থাৎ এই আধান দুটো কোন মাধ্যমে আছে, শূন্য মাধ্যম নাকি বায়ু মাধ্যম নাকি জল মাধ্যম নাকি অন্য কোনো মাধ্যমে আছে, কোন মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করবে। আর 2 নম্বর হচ্ছে এই আধান দুটোকে কেমন একক সিস্টেমে রাখা হয়েছে, SI CGS আর FPS, কোন একক সিস্টেমে রাখা হয়েছে তার উপর কিন্তু কি নির্ভর করবে। তো এই যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতার উপর ভিত্তি করে কে এর মানকে আমরা কিন্তু কি বার করেছি। তো কিভাবে আমরা বার করেছি আমরা দেখব। তো এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র এবং সিজিএস বা গাউসীয় পদ্ধতিতে কুলম্বের সূত্র। তাহলে আমরা কুলম্বের সূত্রের সাধারণ রূপটা কি পেলাম না, সাধারণ রূপটা পেলাম F ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 বাই কত, r স্কয়ার পেলাম কি, তাই তো। এই কেটাকে আমরা কি বলছি, স্থির তড়িৎ ধ্রুবক। এসআই পদ্ধতিতে এই কে এর মানটা কত হয়ে যায়, 1/4 পাই এপসাইলন 0 ইন্টু Q1 Q2 বাই কত, r স্কয়ার। এই যে কে এর মানটা এখানে কত হলো না, এসআই পদ্ধতিতে, এটা কোন পদ্ধতি না, এসআই পদ্ধতিতে, কোন মাধ্যমে না, শূন্য মাধ্যমে। এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে। এখন তোমরা প্রশ্ন করবে
যে স্যার এই এপসাইলন জিরোটা কি? এই এপসাইলন জিরোটা একটা বিশেষ নাম আছে। এপসাইলন জিরোটাকে বলা হয় কি না, এপসাইলন জিরোটাকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এপসাইলন জিরোটা কি বলা হয় না, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এর একটা মান আছে, এই মানটা আমি পরে আসছি। ওকে, তো তাহলে কে এর মান কি হলো না, এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে কে এর মান কত হয়ে গেল, 1/4πε0। ওকে, দেখা যাবে যে এটার ভ্যালুগুলো যদি বসাই, এপসাইলন জিরো যদি ভ্যালু বসাই, পাই বসাই, 4 যদি বসাই, তাহলে এফ এর মান কত হয়ে যাবে, 9 × 10⁹। এই ভ্যালুগুলো যদি আমরা প্রত্যেকটা বসালে এর টোটাল ভ্যালুটা কত হয়ে যায়, 9 × 10⁹ ইন্টু Q1 Q2 বাই কত R² হয়ে যাবে। এটা কোন পদ্ধতি হয়ে গেল না, এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে হয়ে গেল। এই যে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে এটা হলো, এটা কার মান বেরোলো, কে এর মান বেরোলো, এই সরি আমরা এখানে কার মান বসালাম, কে এর মান বসালাম, বা 1/4πε0 আমরা মানটা কি বসালাম, হয়েছে। এই যে ফর্মুলাটা বেরোলো, এই ফর্মুলাটাকেই বা এই সূত্রটাকেই আমরা কি বলছি, এসআইতে কুলম্বের সূত্র। ওকে, আর এই এসআইতে কুলম্বের সূত্র থেকে আমরা এসআই পদ্ধতিতে আধানের একককেও সংজ্ঞায়িত করতে পারি। কি না, এই সূত্রটা থেকেই আধানের এসআই একককেও সংজ্ঞায়িত করতে পারি। আমরা প্রিলিমিনারি আইডিয়া অফ ইলেকট্রোস্ট্যাট চ্যাপ্টারে আধানের এসআই একক পড়েছিলাম কত না, কুলম্ব। তো আমরা এখানে সেই কুলম্বকেও সংজ্ঞায়িত করতে পারবো, কার সাহায্যে না, এসআই পদ্ধতিতে কুলম্বের এই সূত্রের সাহায্যে। কিভাবে সংজ্ঞায়িত করব দেখা যাক। আচ্ছা, ধরো যদি এরকম হয়, যদি Q1 = 1 হয়, Q2 = যদি 1 হয়, আর R যদি তোমার 1 মিটার হয়, তাহলে এইগুলো যদি আমি এখানে বসাই, তাহলে এফ এর ভ্যালু কত বেরোবে, 9 × 10⁹ বেরোবে। কি বেরোবে না, আর এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু 1, এখানে কিউ এর ভ্যালু কি কত, Q2 এর ভ্যালু কত 1, এবং যদি আমি এগুলো বসাই তাহলে এফ = কত বেরোচ্ছে, 9 × 10⁹। এফ যেহেতু এসআই, তাহলে কত ইউনিট হবে, নিউটন। তাহলে দেখো, যদি এরকম ঘটনা ঘটে, দুটি সমপরিমাণ বিন্দু আধান, এটা কি সমপরিমাণ আধান, আমি ইউনিটগুলো দিইনি কিন্তু এখনো, দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে আছে, যে আর এর ভ্যালু 1 লিখেছি, পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থেকে যদি উহারা পরস্পরের উপর কি পরিমাণ বল না, উহারা পরস্পরের উপর 9 × 10⁹ পরিমাণ বল প্রয়োগ করে, কেমন বল, স্থিরতাড়িতিক বল প্রয়োগ করে, তবে ওই সমপরিমাণ বিন্দু আধানের প্রত্যেকটিকে কত বলা হবে, 1 কুলম্ব আধান বলা হবে। আর আমরা 1 কুলম্ব কি শিখেছিলাম না, এসআই পদ্ধতিতে চার্জের একক শিখেছিলাম। তাহলে আমরা কি বললাম, আর একবার আমি রিপিট করি, এটাই কি বললাম না, এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র। যদি আমরা Q1 এর মান 1 বসাই, Q2 এর মান 1 বসাই, আর এর মান 1 বসাই, তাহলে দেখছি এফ এর মান বেরোচ্ছে 9 × 10⁹। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন করতে পারি দুটি সমপরিমাণ বিন্দু আধান, দুটোর মানই সমান, তাহলে সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থেকে পরস্পরের উপর যদি 9 × 10⁹ নিউটন পরিমাণ বল প্রয়োগ করে, তবে ওই বিন্দু আধানের প্রত্যেকটিকে কত বলবো আমরা, 1 কুলম্ব আমরা আধান বলবো। কি তাই তো? তাহলে স্থির তড়িতের কুলম্বের সূত্রটা আমরা পেলাম, এবং সেখান থেকে আমরা 1 কুলম্ব চার্জের কিন্তু কি ডেফিনেশন আমরা পেয়ে গেলাম। ওকে, এবার চলে আসি আমরা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার চলে আসি আমরা সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র। সিজিএস পদ্ধতিটা কেমন হচ্ছে দেখে নেওয়া যাক। সিজিএস পদ্ধতি, তাহলে আমরা এটা একটুখানি মুছি। সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রটা কেমন হবে, সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের ক্ষেত্রে আগে আমরা কুলম্বের সাধারণ সূত্রটা আগে একটু লিখব। তাহলে কুলম্বের সাধারণ সূত্রটা কি ছিল, F = K × Q1 Q2 বাই কত R²। এটা ছিল কি কুলম্বের সূত্র, সাধারণ সূত্র। কি তাই তো? এই কেটাকে আমরা কি বলেছিলাম
স্থির তড়িৎ ধ্রুবক বলেছিলাম, এটা হচ্ছে কি স্থির তড়িৎ ধ্রুবক, স্থির তড়িৎ ধ্রুবক, এটাকে আমরা স্থির তড়িৎ ধ্রুবক বলেছিলাম, কি তাই তো? দেখা গেল সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে কে এর মান কত হয়ে গেল? 1 হয়ে গেল, অর্থাৎ এফ ইকুয়াল টু কত হয়ে গেল? 1 ইন্টু Q1 Q2 বাই কত? আর স্কয়ার। এটা কি সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে কে এর মান, তাহলে সিজিএস পদ্ধতি শূন্য মাধ্যমে কে এর মান কত বেরোলো? 1 বেরোলো। তার মানে এফ ইকুয়াল টু আমরা কত পেলাম? Q1 Q2 ইন্টু আর স্কোয়ার ইন্টু 1। এই যে ফর্মুলাটা, এই যে সূত্রটা, এই সূত্রটাকে আমরা কি বলছি? সিজিএস বা গাউসীয় পদ্ধতিতে কুলম্বের সূত্র হয়েছে। এবার দেখো এই সূত্র থেকে আমরা সিজিএস পদ্ধতিতে আধান বা চার্জের একককে সংজ্ঞায়িত করতে পারবো। সিজিএস পদ্ধতিতে আধান বা চার্জের একক কি? স্ট্যাট কুলম্ব বা ইএসইউ চার্জ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, অর্থাৎ ইএসইউ আধান বা 1 স্ট্যাট কুলম্ব। কিভাবে সংজ্ঞায়িত করছে? ঠিক একইভাবে আগের মতোই করব আমরা। যদি কি ধরি Q1 ইকুয়াল টু 1 Q2 ইকুয়াল টু 1, যেহেতু সিজিএস পদ্ধতি তাহলে আর ইকুয়াল টু 1 সেন্টিমিটার যদি বসাই তাহলে এফ এর ভ্যালু কত বেরোবে? 1, যেহেতু সিজিএস পদ্ধতি ডাইন, কি তাই তো? তাহলে আমরা বলতেই পারি দুটি সমপরিমাণ বিন্দু আধান, দুটোর মান 1, তাহলে সমপরিমাণ, দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থেকে যদি পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে তবে ওই বিন্দু আধানের প্রত্যেকটিকে আমরা কত বলবো? না 1 স্ট্যাট কুলম্ব বলবো। ঠিক আগেরটাই যেমন ছিল, এই সাইডে কি করেছিলাম? এই কে এর ভ্যালুটা 1/4π ভ্যালুটা কত লিখেছিলাম? 9 × 10⁹ লিখেছিলাম। এখানে ক্যালকুলেশন করে দেখা যায় ভ্যালুটা কত হয়? 1 হয়। তাহলে যেহেতু 1 হচ্ছে তাই আমি এই সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রে Q1 এবং Q2 এর ভ্যালুতে যদি আমরা 1 করে বসাই, অর্থাৎ সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থেকে যদি পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে তাহলে ওই বিন্দু আধানগুলোকে আমরা কি বলছি? না 1 স্ট্যাট কুলম্ব বা 1 কুলম্ব হয়েছে। তাহলে 1 কুলম্বের ডেফিনেশন পেলাম এসআই সূত্র থেকে কুলম্বের, আর 1 স্ট্যাট কুলম্বের ডেফিনেশন পেয়ে গেলাম কোত্থেকে? না সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র থেকে। আচ্ছা, এই স্ট্যাট কুলম্ব আর কুলম্বের মধ্যে কেমন রিলেশন মনে রাখতে হবে আমাদের? না 1 কুলম্ব ইকুয়াল টু কত? 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। আমাদের ছায়া প্রকাশনী বইতে দেখবে এটা লেখা আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। তাহলে এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, যে 1 কুলম্ব এবং স্ট্যাট কুলম্বের মধ্যে কি রিলেশন? 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। তাহলে আমরা কুলম্বের সূত্র দেখলাম, কুলম্বের সূত্রে এসআইতে কুলম্বের সূত্র দেখলাম, কুলম্বের সূত্রে সিজিএস এ কুলম্বের সূত্র দেখলাম, এবং সেখান থেকে 1 কুলম্ব এবং 1 স্ট্যাট কুলম্বকে আমরা কি ডিফাইন করলাম। চলে আসি আমরা নেক্সট টপিকে। এবার আমরা চলে আসি বিভিন্ন মাধ্যমে কুলম্বের সূত্র। বিভিন্ন মাধ্যমে কুলম্বের সূত্র চলে আসি এবং সেখান থেকে আমরা চলে আসবো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি জিনিস আমরা চলে আসবো। দেখো বিভিন্ন মাধ্যম, শূন্য মাধ্যম যদি না হয় তাহলে আমরা সাধারণভাবে কি পেয়েছিলাম? না সাধারণভাবে আমরা পেয়েছিলাম কুলম্বের সূত্রটাকে সাধারণভাবে কি পেয়েছিলাম? না এফ ইকুয়াল টু পেয়েছিলাম কে ইন্টু Q1 Q2 বাই কত? আর স্কোয়ার। এই কেটাকে কি বলেছিলাম? না স্থির তড়িৎ ধ্রুবক, এটাকে পেয়েছিলাম স্থির তড়িৎ ধ্রুবক, কি তাই তো? এসআইতে শূন্য মাধ্যমে এর মানটা কত ছিল? 1/4πε0, যেখানে ε0টা কি বলেছিলাম? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ ইলেকট্রিক পারমিটিভিটি ইন ফ্রি মিডিয়াম। যে কোনো মাধ্যম যদি হয়ে যায় সেক্ষেত্রে এই কেটাকে আমরা কি লিখবো? লিখবো 1/,
4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই কত আর স্কোয়ার। তাহলে এখানে কে এর জায়গায় কে বসলো, 1/4 পাই এপসাইলন বসলো। তাহলে এখানে এপসাইলনটাকে আমরা কি বলবো, আগের এপসাইলন জিরোটাকে যদি শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা বলে থাকি, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা। কি বলবো, যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা। কি বোঝা গেল? এইবার যে মাধ্যম হবে সেই মাধ্যমে এপসাইলনের মান বসাবো, বসালে 1/4 পাই এপসাইলনের একটা মান বসবে, এবং মান বসলে সেখান থেকে আমরা তার ক্ষেত্রে Q1 Q2 আর এর ভ্যালু বসিয়ে তাই সেক্ষেত্রে আমরা কি ফোর্স বার করতে পারবো, কি তাই তো? তাহলে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা পেলাম 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। আর শূন্য মাধ্যমটা কি পেলাম একবার লিখে নিই। শূন্য মাধ্যমটা পেয়েছিলাম 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই কত আর স্কোয়ার। এটাও কি ওই এফ ইকুয়াল টু, যেখানে এই এপসাইলন জিরোটা কি ছিল না শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। কি তাই তো, আমরা পেলাম শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে এটা এই যে ফ্যাক্টরটা এইটা হয়ে গেল এসআই সিস্টেমে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র, কি তাই তো? আর এখানে এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা হয়ে গেল এসআই পদ্ধতিতে যে কোনো মাধ্যমে কি না কুলম্বের সূত্র। এটা যেহেতু যে কোনো মাধ্যম, এটাকে FM করে দিলাম মিডিয়াম, আর এটা যেহেতু ফ্রি মিডিয়াম তাই আমি এটাকে F0 করলাম, কি তাই তো? তাহলে ভেবে দেখো, যদি আমরা F মিডিয়াম বাই F0 করি, মানে দুটো একই চার্জ আছে, Q1 Q2 চার্জ আছে, পরস্পর থেকে আর ডিস্টেন্স দূরে আছে। একটাকে রাখা হয়েছে কোন মিডিয়ামে, যে কোনো মিডিয়ামে রাখা হয়েছে, আর একটাকে রাখা হয়েছে কোথায় না শূন্য মাধ্যমে রাখা হয়েছে। তাহলে সেক্ষেত্রে এদের যদি রেশিও করি, তাহলে রেশিওটা কেমন হবে, রেশিওটা হয়ে যাবে 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, পুরোটা বাই 1/4 পাই এপসাইলন 0 ইন্টু Q1 Q2 বাই কত আর স্কোয়ার। তাহলে বুঝতেই পারছো এইটা আর এইটা কি কাটছে, তাহলে এটা কত হচ্ছে F মিডিয়াম বাই F0 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন ইন্টু কত 4 পাই এপসাইলন 0 বাই 1। তাহলে 4 পাই কাটবে, তার মানে কত এপসাইলন 0 বাই এপসাইলন। তবে যদি উল্টে দিই তাহলে এখান থেকে আমি কি পাবো, F0 বাই FM ইকুয়াল টু কি পাবো না এপসাইলন বাই এপসাইলন 0। এই এপসাইলন বাই এপসাইলন 0 এই ফ্যাক্টরটাকে কি দিয়ে লেখা হয়, কাপ্পা দিয়ে লেখা হয়। এটা একটা গ্রিক অ্যালফাবেট, এই কাপ্পা দিয়ে লেখা হয়, বা আমরা অনেক সময় কেউ বলে থাকি, তবে কাপ্পাটাই আমরা বলি। এই কাপ্পাটাকেই আমরা কি বলছি না ওই মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ এটাকেই বলছি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কোনো মাধ্যমের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মানে কি, সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতাকে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা থেকে ভাগ করলে যেটা পাবো সেটাকে আমরা কি বলছি না সেই মাধ্যমটার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, তোমাকে যদি বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক বা মাত্রা নির্ণয় করো, বার করতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ পরাবৈদ্যুতিক ধ্রুবক দুটো একই ভৌত রাশির অনুপাত, এটাও তড়িৎভেদ্যতা এটাও তড়িৎভেদ্যতা। যেহেতু দুটি একই ভৌত রাশির অনুপাত সেই জন্য এর একক এবং কি মাত্রা কিন্তু
নেই। হয়েছে? তাহলে আমরা এখানে কি কি দেখলাম না, বিভিন্ন মাধ্যমে কুলম্বের সূত্র, তার মধ্যে যে কোনো মিডিয়াম মাধ্যমের ক্ষেত্রে এটা লিখলাম, এবং ফ্রি মিডিয়ামটা তো আমরা আগেই করেছি, এটা লিখলাম। দুজনকার রেশিও করতে গিয়ে দেখলাম এপসাইলন F0 বাই এফ মিডিয়াম, শূন্য মাধ্যমের ফোর্স বাই যে কোনো মাধ্যমের ফোর্স যদি করি তাহলে এপসাইলন বাই এপসাইলন 0 পাচ্ছি, অর্থাৎ যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, এদের রেশিওটাকেই আমরা কি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা বললাম। তাহলে এপসাইলন ইকুয়াল টু কত বলতে পারি? এপসাইলন ইকুয়াল টু বলতে পারি কাপ্পা ইন্টু কত, এপসাইলন 0, কি তাই তো? তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবককে শূন্য মাধ্যমে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবককে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতায় গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে সেই মাধ্যমটার কি তড়িৎভেদ্যতা বা ইলেকট্রিক পারমিটিভিটি। ওকে, তো এখন আমরা একটুখানি দেখে নেব যে এই এপসাইলন অর্থাৎ যেগুলোকে আমরা মাধ্যমের তড়িৎভেদ্যতা বলছি, এপসাইলন 0 শূন্য মাধ্যম আর এপসাইলনটা যে কোনো মাধ্যম, এই যে মাধ্যমের তড়িৎভেদ্যতা বলছি, এই মাধ্যমের তড়িৎভেদ্যতার ইউনিটগুলো কেমন হবে, একক এবং মাত্রাগুলো কেমন হবে আমরা একটু দেখে নিই। হয়েছে? তাহলে এই একক মাত্রা দেখতে গেলে আমরা কি করব না, এখান থেকে এপসাইলন 0 ইকুয়াল টু আমরা বার করব। তো এপসাইলন 0 বা এপসাইলন ইকুয়াল টু আমরা বার করব, ডেরিভেশনকে বার করব, বার করে দেখব সেটা কি কি রকম ভাবে হচ্ছে বা সেখানে ইউনিটগুলো কেমন কেমন হচ্ছে, আমরা সেগুলো একটা একটা করে দেখব। তাহলে আমরা এবার চলে আসি এপসাইলন আর এপসাইলন 0 মাত্রা এবং এককে। তাহলে আমাদের সাধারণভাবে কি পেয়েছিলাম এসআই পদ্ধতিতে, এফ ইকুয়াল টু পেয়েছিলাম 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই কত আর স্কোয়ার পেয়েছিলাম, কি তাই তো? তাহলে এপসাইলন 0 ইকুয়াল টু কত বার করি বা এপসাইলন ইকুয়াল টু কত বার করি, এপসাইলন ইকুয়াল টু 1/4 পাই ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু 1/f, কি তাই তো? এই যে এফটা নিচে চলে এলো আর এপসাইলনটা জাস্ট উপরে চলে এলো। তাহলে এর আমি যদি ইউনিট বার করি, এসআই ইউনিট বার করি, এপসাইলনের এসআই ইউনিট বার করছি, এসআই ইউনিট যদি বার করি তাহলে কি করব, Q1 Q2 তার মানে কি দুটোই আধান, তার মানে উপরে কি হবে কুলম্ব স্কোয়ার, এসআইতে কি না কুলম্ব, আধানের একক কি কুলম্ব, তাহলে এটাও কুলম্ব এটাও কুলম্ব, মানে কি কুলম্ব স্কোয়ার। আর স্কোয়ার, আরটা কি লেন্থ, তাহলে এসআইতে লেন্থের একক কি 1 মিটার বা মিটার, তাহলে মিটার স্কোয়ার নিচে আছে, তাহলে উপরে উঠলে কত হবে মিটার টু দি পাওয়ার -1, অর্থাৎ কুলম্ব স্কোয়ার, এটা মিটার টু দি পাওয়ার কত লিখবো -2, কারণ উপরে উঠলে মিটার টু দি পাওয়ার -2 হয়ে যাবে। আর এটা আছে কত 1/f, এফ এর এসআই ইউনিট কি, বলের এসআই ইউনিট কি নিউটন, তাহলে উপরে যদি উঠে যায় নিউটন টু দি পাওয়ার কত না -1, তাহলে কি পেলাম কুলম্ব স্কোয়ার, কুলম্ব ইন্টু কুলম্ব, কুলম্ব স্কোয়ার, এটাকে যদি ওপরে তুলে দিই মিটার, মিটার টু দি পাওয়ার কত -2, এই এফটাকে যদি আমি ওপরে তুলে দিই নিউটন টু দি পাওয়ার কত -1, এটাই হয়ে গেল কি না এপসাইলনের কি না ইউনিট বেরিয়ে গেল। কেমন ইউনিট বেরিয়ে গেল, এসআই ইউনিট কি বেরিয়ে গেল। যদি ডাইমেনশন বার করি, ডাইমেনশন বার করাটা ওই একইভাবে পাবো, আমরা জানি কি ওপরে চার্জের ডাইমেনশন কত, ডাইমেনশন আমি বার করতে চাইছি, এপসাইলনের ডাইমেনশন, ডাইমেনশন বার করতে গেলে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, তাহলে এপসাইলনের ডাইমেনশন বার করার জন্য এর তো সংখ্যার কোনো ডাইমেনশন নেই, তাহলে কুলম্ব ইন্টু কুলম্ব, তাহলে কুলম্ব ইন্টু কুলম্ব মানে কত না কুলম্ব আইটি ইন্টু কত আইটি বাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি, আর মানে কি লেন্থ, তার মানে এল স্কোয়ার ইন্টু কত 1/f এর ইউনিট কত ml টি টু দি পাওয়ার -2, ফোর্স ইউনিট কত ml টি টু দি পাওয়ার -2, কি তাই তো? তাহলে এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে, তাহলে উপরে করলে কত হবে না আই স্কোয়ার হয়ে যাবে, এখানে একটা টি আছে, এখানে একটা টি আছে, তাহলে এটা করলে কত টি স্কোয়ার, আর এই টিটা উপরে উঠলে কত টি টু দি পাওয়ার 4, এই যে টি স্কোয়ার, আর টিটা উপরে উঠলে টি টু দি পাওয়ার 4, এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে, তার মানে কত এল কিউব, উপরে উঠলে এল টু দি পাওয়ার -3, আর এখানে একটা এম আছে, এমটা উপরে উঠলে কত হয়ে যাবে না এম টু দি পাওয়ার -1, তাহলে এটাই হয়ে গেল কি না এপসাইলনের কি মাত্রা বা ডাইমেনশন। ওকে, তাহলে আমরা তড়িৎভেদ্যতা
একক এবং মাত্রা আমরা দেখে নিলাম। আর পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্টের তো একক ও মাত্রা পেলাম না। কেন না? ওটা তো শূন্য, কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার মধ্যে কি ছিল না অনুপাত ছিল। তাহলে একই ভৌত রাশির অনুপাত হওয়ার কারণের জন্য আমরা কিন্তু কি পেলাম না ওর একক মাত্রা, কিন্তু এর কিন্তু একক মাত্রা আমরা কি পেয়ে গেলাম। ওকে, তাহলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং বিভিন্ন মাধ্যমে কুলম্বের সূত্র আমরা দেখে নিলাম। চলে আসি নেক্সট টপিকে। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ খুব ইম্পর্টেন্ট পার্ট, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। ধরা যাক এটা হচ্ছে কি, এতক্ষণ আমরা যা লিখেছিলাম একটা মাত্র কিন্তু ভেক্টর সাইন দিইনি, সব স্কেলার ফর্মটা লিখেছিলাম, মানগুলো লিখেছিলাম। এবার আমরা ভেক্টর লিখব। তাহলে এটা হচ্ছে Q1 আর এই আধানটা দুটো পয়েন্ট চার্জ, এটা ধরো কত Q2। এদের মধ্যে পারস্পরিক দূরত্ব, সরলরৈখিক দূরত্ব সে কত R হয়েছে। তো এখন এদের মধ্যে কুলম্বিয়ান ফোর্স Q1 Q2 কে ফোর্স দেবে আর Q2 ও Q1 কে ফোর্স দেবে। তাহলে Q1 Q2 কে কত ফোর্স দেবে? 1 দিচ্ছে 2 কে, অর্থাৎ Q1 আধান Q2 আধানের উপর যে বল দেয় তা হলো কত? F12। কেন 12 লিখলাম? কারণ 1 2 এর উপর বল দিচ্ছে। F12 ইকুয়াল টু একবার SI তে লিখছি এনি মিডিয়াম 1/4 পাই এপসাইলন ইন্টু কত Q1 Q2 বাই কত R স্কয়ার। কি তাই তো? কিন্তু যেহেতু এর মাথায় আমি ভেক্টর সাইন দিচ্ছি, তাহলে এদিকেও ভেক্টর সাইন দিতে হবে। তাহলে একে ভেক্টর সাইন দিতে গেলে একটা পাশে ইউনিট ভেক্টর যুক্ত করে দিলেই হবে। তাহলে কত লিখবো? R12 ক্যাপ। কেন R12 ক্যাপ? কারণ F1 বল Q1 চার্জ Q2 এর উপর বল দিয়েছে, বল প্রযুক্ত হচ্ছে 1 থেকে 2 এর উপর। সেই জন্য যেহেতু বলের ডিরেকশন 1 থেকে 2 এর উপর, সেই জন্য আর এর ডিরেকশন, এই বলের একক ভেক্টর যেটা ইউনিট ভেক্টর যেটা তারও ডিরেকশন কেন দিলাম R12 ক্যাপ। তোমরা এখানে এটাকে আরটাকে না লিখে R12 ও লিখতে পারো। এই আরটাকে আমরা এক্ষেত্রে আমরা কি তো লিখতে পারি? R12 ও লিখতে পারি 1/4 পাই এপসাইলন কত Q1 Q2 বাই কত R12 তার স্কয়ার R12 ক্যাপ। তাহলে এটা হয়ে গেল কি কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম, যেখানে Q1 Q2 আধানের উপর যে বল দিচ্ছে। তাহলে যদি আমরা Q2 Q1 এর উপর বল দিচ্ছে সেটাকে আমরা বার করি, তাহলে কেমন হবে জিনিসটা? একই রকম ভাবে লিখবো। কি লিখবো না Q2 আধান Q1 আধানের উপর যে বল প্রয়োগ করে, যে বল দেয় তা হলো, যে বল প্রয়োগ করে বা যে বল দেয় তা হলো কত? কে দিচ্ছে? 2 দিচ্ছে 1 এর উপর। তাহলে কি লিখবো? F21 ইকুয়াল টু এনি মিডিয়াম SI পদ্ধতি 4 পাই এপসাইলন Q1 Q2 বাই R21 স্কয়ার ইন্টু কত লিখবো? R21 ক্যাপ। কারণ F21 বলটা কে দিচ্ছে? 2 দিচ্ছে 1 এর উপর। যেহেতু 2 1 এর উপর দিচ্ছে, সুতরাং বলের ডিরেকশন 2 থেকে 1 এর দিকে, সেই জন্য আমরা এখানে দিলাম কত? R21 ক্যাপ। ওকে, তাহলে আমরা কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম আমরা কি দেখে ফেললাম। এবার আমরা চলে আসি নেক্সট টপিকে। বহু সংখ্যক আধানের মধ্যে বল বা উপরিপাতের নীতি। নীতিটা আমাদের ছায়া প্রকাশনী বইতেই আছে। কি আছে না, বহু সংখ্যক আধানের সমাবেশের মধ্যে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল মোট বল হলো অন্য আধানগুলি দ্বারা পৃথক পৃথকভাবে প্রযুক্ত বলগুলির ভেক্টর যোগফল। কি বললাম? বহু সংখ্যক আধানের সমাবেশের মধ্যে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল, অর্থাৎ অনেকগুলো আধান আছে, তার মধ্যে কোনো একটা আধানকে তুমি চয়েস করো, সেই আধানের উপর অন্যান্য আধানগুলো যে বল প্রয়োগ করছে সেই বলগুলোর ভেক্টর যোগফল, তাকেই আমরা কি বলছি না ওই আধানটির উপর মোট ক্রিয়াশীল বল।
এটি হচ্ছে বহু সংখ্যক আধানের উপরিপাতের কি নীতি। একটু ম্যাথমেটিক্যালি দেখে নেওয়া যাক। সাপোজ ধরো এই একটা চার্জ, এই চার্জটা কত না Q1 আধান হয়েছে, আর এখানে আরো দুটো চার্জ আছে, এটা ধরো Q2 আধান, এটা ধরো Q3 আধান হয়েছে। তো এদের মধ্যে দূরত্ব, সরলরৈখিক দূরত্ব, এই সরলরৈখিক দূরত্ব ধরো R21, আর এদের মধ্যে সরলরৈখিক দূরত্ব ধরো R31, কি তাই তো? তাহলে Q1 আধানের উপর মোট কত বল প্রযুক্ত হচ্ছে? Q2 Q1 এর উপর কত বল দিচ্ছে? F21 ভেক্টর ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন Q2 ইন্টু Q1 বাই R21 স্কোয়ার ইন্টু R21 ক্যাপ, কি তাই তো? কে দিচ্ছে? Q2 Q1 এর উপর বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে F21। আর Q3 Q1 এর উপর কত বল প্রয়োগ করছে? F31 ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন ইন্টু Q3 Q1 বাই R31 স্কোয়ার ইন্টু R31 ক্যাপ। তাহলে উপরিপাতের নীতি অনুযায়ী, আধানের উপরিপাতের নীতি অনুযায়ী, যে বহু সংখ্যক আধান, অনেকগুলো আধান আছে, বহু সংখ্যক আধান এর মধ্যে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল, এই আধানটার উপর ক্রিয়াশীল বল বার করতে, বল হলো অন্য আধানগুলি দ্বারা পৃথক পৃথকভাবে প্রযুক্ত বলগুলি ভেক্টর যোগফল। এর উপর কত বল প্রয়োগ করেছে? F21 বল। এর উপর কত বল প্রয়োগ করেছে? F31 বল। এই বল দুটো পৃথক পৃথক বল, এই বল দুটোর যোগফলই হয়ে যাবে এর উপর কি মোট প্রযুক্ত বল। অতএব Q1 আধানের উপর মোট প্রযুক্ত বল কত হয়ে যাবে না F ইকুয়াল টু হয়ে যাবে F21 ভেক্টর প্লাস F31 ভেক্টর, এদের ভেক্টর যোগফলের সঙ্গে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। হয়েছে? আশা করি আমি বহু সংখ্যক আধানের মধ্যে বল বা উপরিপাতের নীতি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট টপিকে চলে আসি, নিরবিচ্ছিন্ন আধান বন্টন। নিরবিচ্ছিন্ন আধান বন্টন বা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের আগে আমরা জেনে নেব আধান বন্টন কি জিনিস। কোনো বস্তুর মধ্যে কিছু পরিমাণ আধান দিয়ে দিলে আধান ওর বস্তুটার মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এই আধানের এই ছড়িয়ে পড়ার যে ঘটনা, সেই ঘটনাটাকে আমরা কি বলছি? আধান বন্টন বা চার্জ ডিস্ট্রিবিউশন। যদি দেখা যায় ওই বস্তুর মধ্যে যে আধানগুলো যে ছড়িয়ে পড়লো, এই ছড়িয়ে পড়া আধানগুলোকে যে কোনো দুটো বা যে কোনো তিনটে বা যে কোনো চারটে আধানকে আমরা আলাদা করে আর চিহ্নিত করতে পারছি না। অর্থাৎ দুটো আধানের মধ্যে যে দূরত্ব বা তিনটে আধানের মধ্যে যে দূরত্ব বা পারস্পরিক আধানগুলোর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বগুলো এতটাই নগণ্য হয়ে যাচ্ছে যে সেই আধানগুলোকে আমরা কি করতে পারছি না, না আলাদা করে বা প্রত্যেকটাকে নির্দিষ্ট করে আর চিহ্নিত কিন্তু করতে পারছি না। তখন সেই ধরনের আধান বন্টনটাকে আমরা কি বলছি? না নিরবিচ্ছিন্ন আধান বন্টন। তাহলে আধান বন্টন কি জিনিস জানলাম, নিরবিচ্ছিন্ন আধান বন্টন কি জিনিস আমরা জানলাম। এই নিরবিচ্ছিন্ন আধান বন্টন তিন রকমের। একটা হচ্ছে রৈখিক আধান বন্টন, একটা হচ্ছে ক্ষেত্রীয় আধান বন্টন, একটা হচ্ছে আয়তনীয় আধান বন্টন। রৈখিক আধান বন্টন কি জিনিস আমরা একটু দেখে নিই। ধরা যাক একটা রেখা বা তার হয়েছে, এই তারটার মধ্যে কত পরিমাণ আধান দিয়েছি? আমরা ধরলাম কিউ পরিমাণ আধান দিয়েছি, হয়েছে। এই তারটার লেন্থ কত? তারটার লেন্থ এল। এই তারটার লেন্থ কত? এল। তাহলে কিউ পরিমাণ আধান যদি এল লেন্থে দিয়ে থাকি, তাহলে একক দৈর্ঘ্যে আধান কত? একক দৈর্ঘ্যে আধান, একক দৈর্ঘ্যে আধান কত হবে? ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। এই একক দৈর্ঘ্যের আধানটাকে আমরা কি বলি? আমরা বলি রৈখিক আধান ঘনত্ব, লিনিয়ার চার্জ ডেন্সিটি, ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। তো তুমি ধরো এইখানে একটা ছোট্ট লেন্থ, এইখানে একটা ছোট্ট লেন্থ কল্পনা করলে, লেন্থটা কত? এই লেন্থটা ধরো ডিএল।
তাহলে একক দৈর্ঘ্যে যদি ল্যামডা পরিমাণ আধান থাকে, তাহলে এই ছোট্ট লেন্থটার মধ্যে কত পরিমাণ আধান আছে? ডিকিউ ইকুয়াল টু কত? ল্যামডা ডিএল। ইউনিট লেন্থে যদি ল্যামডা পরিমাণ চার্জ থাকে, তাহলে ডিএল লেন্থে কত পরিমাণ চার্জ থাকবে? ডিকিউ ইকুয়াল টু কত? ল্যামডা ডিএল। তাহলে এখান থেকে ধরো আর ডিস্টেন্স দূরে কোন একটা পয়েন্ট চার্জ আছে Q0, তাহলে এর উপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত হবে? F ইকুয়াল টু 1/4πε, যে কোনো মাধ্যম ধরছি, চার্জটা কত কত আছে? একটা হচ্ছে Q0 চার্জ, আর একটা হচ্ছে কত? ল্যামডা ডিএল চার্জ, মধ্যে দূরত্ব কত? r²। তাহলে এটি হয়ে যাবে রৈখিক আধান বন্টনের জন্য স্থিরতাড়িতিক বল, আর এই ল্যামডাটা হয়ে যাবে কি? রৈখিক আধান ঘনত্ব। ওকে, এবার চলে এসে ক্ষেত্রীয় আধান বন্টন বা ক্ষেত্রীয় এরিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন। ধরো জিনিসটা কিরকম, ধরো এখানে একটা ছোট্ট একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফল ধরো এস, কত পরিমাণ চার্জ দিয়েছো? ধরো কিউ পরিমাণ চার্জ দিয়েছো। তাহলে আমরা তো বলতেই পারি একক ক্ষেত্রফলে আধান ইকুয়াল টু কত? সিগমা ইকুয়াল টু কিউ বাই এস বলতে পারি, এটা অলরেডি পড়েছি। এই একক ক্ষেত্রফলে আধানকে আমরা কি বলেছি? আধানের তলমাত্রিক ঘনত্ব, সিগমা ইকুয়াল টু কিউ বাই এস। তাহলে সিগমা ইকুয়াল টু যদি কিউ বাই এস হয়, আমি করলাম কি, এখানে আরো একটা এলিমেন্টারি সারফেস বা ক্ষুদ্র ক্ষেত্রফল কল্পনা করলাম। এলিমেন্টারি সারফেসটা কত? এই সারফেসটা ধরলাম ডিএস। তাহলে তোমরাই বলো যে ইউনিট এরিয়াতে যদি সিগমা পরিমাণ চার্জ থাকে, তাহলে ডিএস এরিয়ার মধ্যে কত পরিমাণ চার্জ থাকবে? ডিকিউ ইকুয়াল টু সিগমা ডিএস, এই পরিমাণ চার্জ থাকবে। আর এখান থেকে আর ডিস্টেন্স দূরে ধরো কোনো একটা চার্জ আছে Q0, তাহলে এর উপর কি পরিমাণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে? F ইকুয়াল টু কত হয়ে যাবে? 1/4πε কত? Q0 ইন্টু সিগমা ডিএস বাই r²। এটি হয়ে যাবে ক্ষেত্রীয় আধান বন্টনের জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থিরতড়িৎ বল। আর এইটাকে আমরা কি বলছি? আধানের তলমাত্রিক ঘনত্ব বা একক ক্ষেত্রফলে আধান, সিগমা ইকুয়াল টু কিউ বাই এস। কি বোঝা গেল? এবার হচ্ছে আয়তনীয় আধান বন্টন। আয়তন কি? এবার ভলিউম ধরে করো, তাহলেই হবে। ধরো একটা ক্ষেত্র আছে, এর ভলিউম কত? ভি। কত পরিমাণ তুমি আধান দিয়েছো? কিউ পরিমাণ আধান দিয়েছো। তাহলে একক আয়তনে আধান, কত হবে? রো ইকুয়াল টু কত? কিউ বাই কত? ভি। তাহলে এর মধ্যে আমি ছোট্ট একটা এরিয়া কনসিডার করলাম, এরিয়া নয়, আয়তন, ভলিউম কনসিডার করলাম। এই ভলিউমটাকে ধরলাম ডিভি। ঠিক একই ম্যানারে তাহলে এর মধ্যে কত পরিমাণ চার্জ আছে বলো? রো ডিভি পরিমাণ চার্জ আছে। তাহলে এখান থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে ধরো Q0 চার্জ, তাহলে Q0 চার্জের উপর এ কত পরিমাণ ফোর্স দেবে? F ইকুয়াল টু 1/4πε Q0 ইন্টু রো ডিএস, রো ডিভি বাই কত? r²। কি তাই তো? কেন? কারণ ইউনিট এরিয়াতে যদি ইউনিট ভলিউমে যদি রো পরিমাণ আধান থাকে, অর্থাৎ একক আয়তনে যদি রো পরিমাণ আধান থাকে, তাহলে ডিভির মধ্যে কত পরিমাণ আছে? রো ডিভি, এটাই তো ডিকিউ। তাহলে ডিকিউ আধান আর দূরে থাকা Q0 উপর কত পরিমাণ ফোর্স দেবে? F ইকুয়াল টু 1/4πε Q0 ইন্টু রো ডিভি বাই কত? r²। কি বোঝা গেল? তাহলে আমরা আধান বন্টন রৈখিক, ক্ষেত্রীয় এবং আয়তন আমরা কি পেয়ে গেলাম। তাহলে পদার্থবিদ্যা বিভাগের অন্যান্য টপিকের বিভিন্ন ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং নতুন নতুন ভিডিওর পাওয়ার ক্ষেত্রে
সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা কিন্তু বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে।